বাংলাদেশ ও ভারতের ভিসা কার্যক্রম নিয়ে বড় সুখবর। স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা, মন্তব্য নজরুল ইসলাম খানের। দেশের সব থানাকে দালাল মুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। ঈদুল আজহার ছুটিতে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, মালিক সমিতির সিদ্ধান্ত। নতুন করে স্পোর্টসের উদ্বোধন, যশোরে ফুটবল দিয়ে পথ চলা শুরু। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরের 11 দলের সমাবেশ ও মিছিল। মেগা এপিসোডে শেষ হচ্ছে এটা আমাদেরই গল্প, সূচিতে পরিবর্তন। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাত। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সম্পর্কের নানা টানাপোড়েনে দীর্ঘ একটা সময় ভিসা কার্যক্রম স্থগিত রেখেছিল বাংলাদেশ ও ভারত। সেই সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতেই বাংলাদেশ এরই মধ্যে সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে। ভারতও খুব শিগগিরই পুরোদমে ভিসা কার্যক্রমে ফিরবে। আজ ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে উভয় দেশের ভিসা কার্যক্রম নিয়ে এমন সুখবর মিলেছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে দিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যেসব বিষয় তুলে ধরেছিলেন, ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি সেই তালিকার ওপরের দিকেই ছিল। প্রতিবেদনে আরো বলছে, ভারতের রাজধানী নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাই সহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র বর্তমানে চালু রয়েছে। ফলে পুরোপুরি ভিসা কার্যক্রমে ফিরতে ভারতের কাছ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ দেখতে চেয়েছে বাংলাদেশ। ভারতের ভিসা কার্যক্রমে ফেরার বিষয়ে কূটনীতিকদের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পরেই এই সেবা পুরোদমে চালু হতে পারে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কেউ যদি পতিত স্বৈরাচারের মতো আচরণ করে তাহলে বিএনপির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে বিএনপি চিন্তিত নয়। আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী শ্রমিক দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো জনগণের স্বার্থবিরোধী কাজ করবে না বলে তারা আশা করেন। আইন অমান্য করে কেউ রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালালে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, বিএনপি নয়। বিএনপি শুধু জনগণের কাছেই আওয়ামী লীগের অপকর্মগুলো তুলে ধরতে পারে। তিনি আরো জানান, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজানোর কাজ শিগগিরই শুরু হবে। সংগঠনের গতিশীলতা ফেরাতে জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও চলছে। রাজধানী ঢাকা সহ সারা দেশের সব থানাকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন তিনি। পরিদর্শনকালে থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় তিনি ওসি, ডিউটি অফিসার সহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় সবাইকে সততা, ন্যায়, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। আসন্ন ঈদুল আজহার ছুটিতে দূরপাল্লার বাসে কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সভায় আলোচনা ও পর্যালোচনায় আসন্ন ঈদুল আজহার সামনে রেখে দেশের সব জেলা শাখা বা ইউনিটে সরকার নির্ধারিত বাস ভাড়া যাতে আদায় করা হয় সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। সবাই দেশের সব ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রাঙ্ক লরি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে চলাচলে একটি সাব কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ওই কমিটি সব ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাঙ্ক লরি চলাচলের ক্ষেত্রে যানজট, দুর্ঘটনা নিরসন সহ সব ধরনের সমস্যা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সমাধানের পদক্ষেপ নেবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। নতুন করে স্পোর্টস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। একই সঙ্গে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন ক্ষুদে ক্রীড়া সংগঠক, রাজনীতিবিদ ও ক্রীড়াবিদরা। যশোরে পথ চলা শুরু হয়েছে বালক ফুটবল দিয়ে। এদিনের ম্যাচে শার্শা উপজেলা জয় পেয়েছে 2-1 গোলে। তারা পরাজিত করেছে অভয়নগর উপজেলাকে। বিজয়ী দলের পক্ষে 2 গোলই করেন আজাদ। তিনি খেলার 16
ও 24 মিনিটে গোল করেন। বিজিতদের পক্ষে একমাত্র গোলটি করেন তাওহিদ ইসলাম। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, প্রশাসনের কর্মকর্তা ও রাজনীতিবিদরা। পরে প্রতিমন্ত্রী ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বক্তব্য রাখেন ও খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এবারের আসর হবে 8টি ইভেন্টে। এসব ইভেন্ট হলো ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, সাঁতার, কাবাডি, দাবা, টেবিল টেনিস ও মার্শাল আর্ট। যশোরে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে 11 দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের 0 পয়েন্ট এলাকায় সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়ন না হলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন খুলনা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। যশোরের অভয়নগরে হঠাৎ 1 ঘন্টার ভারী বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে কেটে রাখা ধান পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। উপজেলার কোটা, বাগদা ও চলিশিয়া এলাকায় সবচেয়ে বেশি ক্ষতির খবর পাওয়া গেছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে আগে থেকেই ভেজা ধান ও শুকাতে না পেরে এখন নষ্ট হওয়ার উপক্রম। মাঠে নেমে ধান বাঁচাতে হিমশিম খাচ্ছেন কৃষক ও কৃষানীরা। ভিজে ধান দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। উপজেলা কৃষি কর্মকর্তার মতে, আবহাওয়ার কারণে এবার বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে উৎপাদন খরচ বৃদ্ধি ও ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিনোদন জগতের সংবাদ। জনপ্রিয় পারিবারিক সিরিজ এটা আমাদের গল্প শেষ হচ্ছে মেগা এপিসোডের মাধ্যমে। আগামী 8 মে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রচারিত হবে সিরিজটির 52তম ও শেষ পর্ব। বিশেষ এই পর্বের দৈর্ঘ্য থাকছে 92 মিনিট, যা সাধারণ পর্বের তুলনায় অনেক দীর্ঘ। এদিকে সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। 51তম পর্ব প্রচার হবে 7 এবং শেষ পর্ব 8 মে। নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ জানান, দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ আয়োজন। পারিবারিক গল্পভিত্তিক সিরিজটি শুরু থেকেই দর্শকপ্রিয়তা পেয়ে এসেছে এবং ইউটিউবের একাধিক পর্ব কোটি ভিউ অতিক্রম করেছে। ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, কেয়া পায়েল ও সুনেরা বিনতে কামাল অভিনীত এই সিরিজ বিদায় নিচ্ছে দর্শকদের ভালোবাসা নিয়েই। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। শেষ করব খেলার সংবাদ দিয়ে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টি-20তে আশা জাগিয়েও জয় হাতছাড়া করেছে বাংলাদেশ। 103 রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। মাত্র 33 রানে 4 উইকেট তুলে নিয়ে ম্যাচে দারুণভাবে ফিরে আসে টাইগাররা। দুর্দান্ত বোলিংয়ে 2 দফায় আঘাত হানেন শরীফুল ইসলাম, একাই নেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। শেখ মেহেদিও দেন গুরুত্বপূর্ণ সহায়তা। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন বেভন জ্যাকবস। মাত্র 31 বলে 62 রানের বিধ্বংসী ইনিংসে ম্যাচ বের করে নেন তিনি। তার সঙ্গে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ডিন ফক্সক্রাফট। শেষ পর্যন্ত ছোট পুঁজি আর মাঝের ওভারে নিয়ন্ত্রণ হারানোর খেসারত দিয়েই সিরিজ জয় হাতছাড়া করে বাংলাদেশ। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।